পদার্থ কি দিয়ে তৈরি বা পদার্থকে বিভাজিত করলে কি পাওয়া যাবে এ সম্পর্কে বহু বিজ্ঞানী যুগ যুগ ধরে বিভিন্ন বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন জন ডাল্টন। আর এই ডাল্টনকে পরমাণুবাদের জনক বলা হয়। ডাল্টনের মতে প্রত্যেক পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। অর্থাৎ কোনো পদার্থকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অতি ক্ষুদ্র অবিভাজ্য কণাতে আমরা পৌঁছাবো। আমরা যদি একটা পদার্থকে বিশ্লেষিত করি তাহলে পদার্থটি বিশ্লেষিত হতে হতে বিভাজিত হতে হতে অতি ক্ষুদ্র অবিভাজ্য কণায় পৌঁছাবে, যে কণাগুলোকে আর বিভাজিত করা যাবে না। ডাল্টনের মতে এই অবিভাজ্য কণাগুলো হলো পরমাণু বা অ্যাটম। আমরা বিপরীতভাবে বলতে পারি প্রত্যেক পদার্থ এ ধরনের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। আর এই অবিভাজ্য কণাগুলোকে বলা হয় পরমাণু বা অ্যাটম। অ্যাটম সম্পর্কে ডাল্টনের বিভিন্ন বিজ্ঞানসম্মত বক্তব্যকে একসঙ্গে বলা হয় ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য। আর ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যের প্রথম বক্তব্য, প্রত্যেক পদার্থ অসংখ্য অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলোকে কোনো রাসায়নিক পদ্ধতি দ্বারা সৃষ্টি করা যাবে না বা ধ্বংস করা যাবে না। একই মৌলের পরমাণুগুলি অজনে ধর্মে রাসায়নিক ধর্মে একই হবে, ভিন্ন মৌলের পরমাণুগুলি অজনে ধর্মে ভিন্ন হবে এবং পরমাণুগুলো সরল পূর্ণ সংখ্যার অনুপাতে যুক্ত হয় যৌগ গঠন করবে। আমরা ডাল্টনের এই বক্তব্যটাকে অ্যামিনেটেড ফর্মে একটু দেখার চেষ্টা করব। ডাল্টনের মতে একই মৌলের পরমাণুগুলির সাইজ একই হবে। এই আয়রন মৌল আমরা দেখব একই মৌলের পরমাণুগুলির ওজনও একই হবে। আয়রন পরমাণু এদের ওজন কিন্তু সেম হবে। ডাল্টনের মতে একই মৌলের পরমাণুগুলির রাসায়নিক সক্রিয়তা বা রাসায়নিক ধর্ম একই হবে। ফলে আমরা দেখব আয়রন পরমাণু এদের রাসায়নিক সক্রিয়তা একই। কিন্তু ভিন্ন মৌলের পরমাণু যদি হয় তাহলে তাদের ক্ষেত্রে কি তাদের সাইজ একই হবে? সালফার পরমাণু এবং আয়রন পরমাণু এদের সাইজ কিন্তু একই নয়। ফলে ভিন্ন মৌলের পরমাণুর সাইজ ভিন্ন হবে। ভিন্ন মৌলের পরমাণুর ভর কি একই হবে? আমরা যদি ভরের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে দেখব ভিন্ন মৌলের পরমাণুগুলির ক্ষেত্রে ভরও কিন্তু ভিন্ন হবে। কিন্তু পরমাণুগুলো যখন বিক্রিয়া করে যৌগ তৈরি করবে তখন তারা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হবে। যেমন আয়রনের সাথে সালফার 1:1 অনুপাতে যুক্ত হয় ফেরাস সালফাইড তৈরি করে। রাসায়নিক বিক্রিয়ায় নূতন পরমাণু সৃষ্টি বা ধ্বংস হয় না। যেমন একটা রাসায়নিক বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ক পদার্থ থেকে যখন বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয় তখন পরমাণুগুলো শুধুমাত্র সজ্জার পরিবর্তন ঘটে। সোডিয়ামের সাথে Cl যুক্ত হয়ে NaCl তৈরি করে আর হাইড্রোজেন পরমাণুর সাথে অক্সিজেন পরমাণু যুক্ত হয় জল তৈরি করে। সুতরাং রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সৃষ্টি বা ধ্বংস সম্ভব নয়। তা সত্ত্বেও ডাল্টনের পরমাণুবাদের বেশ কিছু ত্রুটি আছে। যেমন ডাল্টনের পরমাণুবাদ অনুসারে পরমাণু অবিভাজ্য, কিন্তু পরমাণুকে ভেঙে ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যায়, অর্থাৎ পরমাণু বিভাজ্য। ডাল্টনের মতে একই মৌলের পরমাণুগুলি অজনে ধর্মে ভিন্ন হবে, কিন্তু আইসোটোপ আবিষ্কার হওয়ার পর জানা গেল একই মৌলের পরমাণুর ওজন ভিন্ন হতে পারে। আবার ডাল্টনের মতে ভিন্ন মৌলের পরমাণুগুলির ওজন ভিন্ন হবে, কিন্তু আইসোবার আবিষ্কার হওয়ার পর জানা গেল ভিন্ন মৌলের পরমাণুর ওজন একই হতে পারে। ফলে ডাল্টনের পরমাণুবাদের বেশ কিছু সীমাবদ্ধতা বর্তমান। ডাল্টনের মতে পরমাণুগুলো পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হবে, কিন্তু সরল অনুপাতে যুক্ত নাও হতে পারে, ভগ্নাংশও যুক্ত হতে পারে। ফলে ডাল্টনের পরমাণুবাদের বেশ কিছু সীমাবদ্ধতা বর্তমান। ডাল্টনের পরমাণুবাদের সংশোধিত রূপ হলো ডাল্টনের এই পরমাণুবাদের পরমাণু অবিভাজ্য এই কথাটা ঠিক নয়, পরমাণু বিভাজ্য। এবং প্রত্যেক পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু সমন্বয়ে গঠিত, কিন্তু পরমাণু বিভাজ্য। একই মৌলের পরমাণুগুলি অজনের ধর্ম যেমন একই হতে পারে, ভিন্ন হতে পারে। আবার ভিন্ন মৌলের পরমাণুগুলির ওজন যেমন একই হতে পারে, আবার ভিন্নও হতে পারে। পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হতেও পারে, নাও হতে পারে। কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় যেমন পরমাণুর সৃষ্টি হতে পারে না ডাল্টনের মতে, কিন্তু নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন এ ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়ার মাধ্যমে নূতন মৌলের সৃষ্টি হতে পারে। ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যসমূহ। ডাল্টনের মতে প্রতিটি পদার্থ অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যাদেরকে পরমাণু বলা হয়।
একই মৌলের পরমাণুর ভর, আকার ও ধর্ম একই হবে। বিভিন্ন মৌলের পরমাণুর ভর, আকার ও ধর্ম বিভিন্ন হবে। দুই বা ততোধিক মৌলের পরমাণু পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। কোনো রাসায়নিক বিক্রিয়া দ্বারা পরমাণু ধ্বংস বা সৃষ্টি করা যায় না। ডাল্টনের পরমাণুবাদের ফলে পদার্থের গঠন সম্পর্কে মানুষের বিজ্ঞানসম্মত ধারণা তৈরি হলো এবং একই মৌলের পরমাণুগুলি অজনের ধর্মে একই হওয়ায় তাদের চিহ্ন সংকেতের সাহায্যে প্রকাশ করা সম্ভব হলো। সেই সঙ্গে রাসায়নিক গণনা অনেক সহজ হলো। ডাল্টনের পরমাণুবাদের সাহায্যে আমরা বিভিন্ন পদার্থের গঠন সম্পর্কে বিজ্ঞানসম্মত ধারণা প্রথম লাভ করলাম। তা সত্ত্বেও ডাল্টনের পরমাণুবাদের বেশ কিছু ত্রুটি মানুষের নজরে আসলো। যেমন ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী পরমাণু অবিভাজ্য কিন্তু পরমাণু বিভাজ্য এবং পরমাণুকে ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। একই মৌলের পরমাণুর ওজন বিভিন্ন হতে পারে, যেমন আইসোটোপগুলোর ক্ষেত্রে ওজন বিভিন্ন হয়। ক্লোরিন 35 এবং ক্লোরিন 37, এদের ওজন ভিন্ন। আবার ভিন্ন মৌলের পরমাণুর ওজন একই হতে পারে, যেমন ক্যালসিয়াম 40, আর্গন 40, দুটোরই পরমাণুর ওজন হলো 40। ফলে আইসোবার আবিষ্কার হওয়ার পর ভিন্ন মৌলের পরমাণু ওজন একই হতে পারে বলে জানা গেল। নিউক্লিয় বিক্রিয়া এক মৌলের পরমাণু থেকে অন্য মৌলের পরমাণুতে পরিণত হতে পারে। অর্থাৎ ডাল্টনের পরমাণু মতে যে পরমাণু সৃষ্টি বা ধ্বংস হয় না, এ কথাটাও ঠিক নয়। নিউক্লিয় সংযোজন বিভাজনের মাধ্যমে এক মৌলের পরমাণু থেকে অন্য মৌলের পরমাণু সৃষ্টি সম্ভব। গেলুসের গ্যাস আয়তন সূত্র ডাল্টনের পরমাণুবাদের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। ফলে ডাল্টনের পরমাণুবাদের বেশ কিছু ত্রুটি বর্তমান। ডাল্টনের পরমাণুবাদ এবং গেলুসাকের গ্যাস আয়তন সূত্রের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেন বিজ্ঞানী বার্জেলিয়াস, কিন্তু তিনি ব্যর্থ হন। বার্জেলিয়াসের সেই প্রকল্প সংশোধন করে একটা প্রকল্প প্রকাশ করেন বিজ্ঞানী অ্যাভোগাড্রো, যাকে অ্যাভোগাড্রোর প্রকল্প বলা হয়। অ্যাভোগাড্রোর মতে প্রত্যেক পদার্থ দু ধরনের কণার সমন্বয়ে গঠিত, পরমাণু এবং অণু। অর্থাৎ পদার্থের গঠন সম্পর্কে অ্যাভোগাড্রোর বক্তব্য হলো যে পদার্থ দু ধরনের কণার সমন্বয়ে গঠিত, যেটা ডাল্টন প্রস্তাবিত পরমাণু এবং অ্যাভোগাড্রো প্রস্তাবিত অণু। পরমাণু হলো পদার্থের অন্তিম কণা, অন্তিম অবিভাজ্য কণা, যে কণাগুলোকে আর বিভাজিত করা যায় না। পরমাণু স্বাধীন অস্তিত্ব থাকতে পারে, নাও থাকতে পারে। পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং পরমাণুগুলোর মৌলের ধর্ম বেশিরভাগ ক্ষেত্রেই বহন করে না। পরমাণু অবিভাজ্য হবে। আরেক ধরনের কণা দিয়ে পদার্থ তৈরি, যে কণার মধ্যে পদার্থের সব ধর্ম বর্তমান, যারা স্বাধীনভাবে থাকতে পারে এবং রাসায়নিক বিক্রিয়া করার সময় অণু ভেঙে পরমাণুতে পরিণত। সুতরাং পদার্থের সেই অন্তিম কণাকে বলা হবে অণু, যার মধ্যে পদার্থের সব ধর্ম বর্তমান থাকবে। যেমন আমরা জলের অণু দেখতে পাচ্ছি, জলের অণু অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি। এই অণুটার মধ্যে জলের সব ধর্ম বর্তমান থাকবে, এর স্বাধীন অস্তিত্ব থাকবে এবং রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার সময় অণুটা ভেঙে পরমাণুতে পরিণত হবে। সেই সঙ্গে মনে রাখবে যে অণু দু রকম, মৌলিক অণু আর যৌগিক অণু। একই ধরনের পরমাণু দিয়ে যদি কোনো অণু তৈরি হয়, যেমন এখানে দেখতে পাচ্ছি অক্সিজেন অণু দুটো পরমাণু দিয়ে তৈরি, তাকে বলা হবে মৌলিক অণু। আর ভিন্ন ধরনের পরমাণু দিয়ে যদি কোনো অণু তৈরি হয়, যেমন জলের অণু যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে দেখব জলের অণু অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি। সুতরাং ভিন্ন ভিন্ন পরমাণু দিয়ে তৈরি হয় জলের অণুটাকে বলা হবে যৌগিক অণু। কাজেই অ্যাভোগাড্রোর মতে পদার্থ দু ধরনের কণা দিয়ে তৈরি, পরমাণু আর অণু। পরমাণু স্বাধীন অস্তিত্ব থাকতে পারে, নাও থাকতে পারে। অণুর স্বাধীন অস্তিত্ব থাকবে। পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অণু রাসায়নিক বিক্রিয়ার সময় বিভাজিত হয়, পরমাণুতে পরিণত হয়, সেই পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। বার্জেলিয়াস প্রকল্প সংশোধন করে অ্যাভোগাড্রো একটা প্রকল্প প্রকাশ করেন, যাকে বলা হয় অ্যাভোগাড্রো প্রকল্প। বার্জেলিয়াস প্রকল্পের বক্তব্য ছিল একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক পরমাণু বর্তমান। কিন্তু এই বক্তব্য অনুযায়ী বার্জেলিয়াস পদার্থের গঠন ব্যাখ্যা করতে সমর্থ হন। অ্যাভোগাড্রো সেই প্রকল্পকে সংশোধিত করে একটা সূত্র বা প্রকল্প প্রকাশ করেন, যাকে অ্যাভোগাড্রো প্রকল্প বলে।
এই প্রকল্প অনুযায়ী একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট ল। একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। অর্থাৎ একই চাপ ও উষ্ণতায় 1 লিটার হাইড্রোজেন গ্যাসের মধ্যে যতগুলো গ্যাসের অণু থাকবে, 1 লিটার অক্সিজেন গ্যাসের মধ্যে ঠিক ততগুলো গ্যাসের অণু থাকবে। এটাকে বলা হয় অ্যাভোগাড্রো ল বা প্রকল্প। ডাল্টনের পরমাণুবাদ এবং গেলুসাকের গ্যাস আয়তন সূত্রের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেন বিজ্ঞানী বার্জেলিয়াস, কিন্তু তিনি ব্যর্থ হন। এই দুটো সূত্রের মধ্যে সমন্বয় সাধনে সমর্থ হন বিজ্ঞানী অ্যাভোগাড্রো, এবং তিনি অণু সম্পর্কে একটি তত্ত্ব প্রকাশ করেন যাকে অ্যাভোগাড্রো তত্ত্ব বলা হয়। অ্যাভোগাড্রোর মতে পদার্থ গঠনের 2 ধরনের কণা অংশগ্রহণ করে, পরমাণু ও অণু। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং যার স্বাধীন অস্তিত্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। অণু পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীন অস্তিত্ব থাকে এবং পদার্থের সমস্ত ধর্ম বহন করে। অণু 2 প্রকারের, মৌলিক অণু ও যৌগিক অণু। একই মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুকে বলা হয় মৌলিক অণু, যেমন H2O3 P4। ভিন্ন মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুকে বলা হয় যৌগিক অণু, যেমন H2O কার্বন ডাইঅক্সাইড, H2SO4 ইত্যাদি। পরমাণু অবিভাজ্য হলেও অণু বিভাজ্য। এই স্টেটমেন্টগুলোকে বলা হয় অ্যাভোগাড্রো প্রকল্পের তত্ত্ব। অ্যাভোগাড্রো এক প্রকল্প দেন অণুর আয়তন এবং অণুর সংখ্যা সংক্রান্ত, যাকে অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রো সূত্র বলা হয়। সূত্রটি হলো একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সমস্ত গ্যাসেই সমান সংখ্যক অণু বর্তমান। একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সমস্ত গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। যেমন একই চাপ ও উষ্ণতায় 1 লিটার হাইড্রোজেন ও 1 লিটার কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা সমান হবে। আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। একই চাপ ও উষ্ণতায় এখানে V লিটার হাইড্রোজেন আছে আর এখানে V লিটার কার্বন ডাইঅক্সাইড আছে। আমরা দেখতে পাচ্ছি যে একই আয়তনের যতগুলো হাইড্রোজেন অণুর সংখ্যা আছে ঠিক ততগুলো কার্বন ডাইঅক্সাইড অণুরও সংখ্যা আছে। সুতরাং অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকবে। বিভিন্ন পদার্থের যখন ওজন নির্ণয় করা হয় তখন একটা প্রমাণ ওজনের সাপেক্ষে নির্ণয় করা হয়। আমরা এই সবজিটা যে দেখতে পাচ্ছি, এই সবজিটার যদি আমরা ওজন নির্ণয় করি তাহলে এই 1 কেজিকে আমরা প্রমাণ ধরে নিই। অর্থাৎ এই 1 কেজিকে প্রমাণ ধরে নিয়ে তার তুলনায় সবজিটা কত গুণ, এভাবে সবজির ওজন নির্ণয় করা হয়। যদি 1 কেজির সাথে সবজিটার ব্যালেন্স হয় তখন আমরা বলবো এখানে 1 কেজি সবজি আছে। আর যেটাকে আমরা প্রমাণ ধরে নিলাম তার সাপেক্ষে যেহেতু এই ওজনটা নির্ণয় করা যায়, ফলে এইভাবে যে ওজনগুলো নির্ণয় করা হয় সেই ওজনগুলোকে বলা হয় রিলেটিভ তথা আপেক্ষিক। অর্থাৎ কোনো একটা বস্তুর ওজন একটি প্রমাণ ওজনের তুলনায় যত গুণ, সেই ওজনটাকে বলা হয় সেই বস্তুর আপেক্ষিক ওজন। একই রকমভাবে আমরা একই বাটখারা ব্যবহার করে বিভিন্ন পদার্থের পরমাণুগুলোর ওজন নির্ণয় করার চেষ্টা করব। আমরা যদি সবজির ওজনের মতন আমরা যদি হাইড্রোজেন পরমাণু অক্সিজেন পরমাণু ওজন নির্ণয় করতে চাই এইরকম বাটখারার সাহায্যে, তাহলে নির্ণয় করা যাবে কি 1 কেজির একটা বাটখারার সাহায্যে একটা হাইড্রোজেন পরমাণুর ওজন? নিশ্চয়ই নির্ণয় করা যাবে না, কারণ হাইড্রোজেন পরমাণু ওজন 1 কেজির তুলনায় অতি নগণ্য। সেজন্য আমরা বিভিন্ন পরমাণু ওজন নির্ণয় করার জন্য প্রমাণ হিসাবে কার্বন 12 আইসোটোপকে পছন্দ করেছি। কার্বন 12 আইসোটোপের ওজন 12 ধরে তাকে 12টি অংশে বিভক্ত করে প্রত্যেকটা অংশের তুলনায় কোন মৌলের ওজন যত গুণ হয় সেটাকে বলা হয় তার আপেক্ষিক পারমাণবিক ওজন। যেহেতু কার্বন 12 আইসোটোপকে প্রমাণ ধরে বিভিন্ন মৌলের ওজন নির্ণয় করা হয়, ফলে এভাবে প্রাপ্ত বিভিন্ন মৌলের পরমাণুর ওজনকে বলা হয় আপেক্ষিক পারমাণবিক ওজন। মনে রাখবে, যেমন অক্সিজেন পরমাণুর ওজন যদি আমরা নির্ণয় করি তাহলে বলা যাবে যে এটা কার্বন 12 আইসোটোপের তুলনায় কত গুণ ভারী হবে।
কার্বন 12 আইসোটোপকে আমরা 12টি অংশে বিভক্ত করেছি, ফলে প্রত্যেকটা অংশকে বলা হবে প্রমাণ একক। এরকম প্রত্যেকটা অংশের তুলনায় কার্বনের ওজন নির্ণয় করার আমরা চেষ্টা করব। দেখতে পাচ্ছি 12টি অংশের তুলনায় অক্সিজেন কিন্তু বেশি ভারী, ফলে কার্বনের 12টি অংশের তুলনায় অক্সিজেন বেশি ভারী। আরও 4টি অংশ বা ইউনিট যদি যুক্ত করা যায় তবেই অক্সিজেন পরমাণু কার্বনের সঙ্গে ব্যালেন্স হয়। কাজেই অক্সিজেনের পারমাণবিক ওজন হবে 16। সুতরাং কোন মোলের একটি পরমাণুর ওজন একটি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় যত গুণ, সেটাকে বলা হয় তার আপেক্ষিক পারমাণবিক ওজন। যেমন একটি সোডিয়াম পরমাণুর ওজন কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় 23 গুণ হবে। সুতরাং সোডিয়ামের পারমাণবিক ওজন 23। একই রকম নাইট্রোজেনের যদি আমরা ওজন গণনা করি, দেখব কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় 14 গুণ বেশি। সুতরাং নাইট্রোজেনের পারমাণবিক ওজন 14। কাজেই কোন মৌলের একটি পরমাণুর ওজন একটি কার্বন 12 পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ, সেই তুলনামূলক সংখ্যাটাকে বলা হয় সেই মৌলের পারমাণবিক ওজন। মনে রাখবে, পারমাণবিক ওজন হলো একটা তুলনামূলক সংখ্যা, ফলে এর কোনো একক হয় না। আমরা পারমাণবিক ওজন নির্ণয় করার জন্য কার্বনকে প্রমাণ হিসাবে ছাড়াও হাইড্রোজেনকে প্রমাণ হিসাবে ধরতে পারি, আর হাইড্রোজেনের প্রমাণ মান 1 ধরা হয়, এবং সেই হাইড্রোজেনের তুলনায় কোন মোলের একটি পরমাণুর ওজন যত গুণ ভারী, সেটাকে বলা হয় তার আপেক্ষিক পারমাণবিক ওজন। আমরা প্রমাণ হিসাবে অক্সিজেনকেও ধরতে পারি, অক্সিজেনকে প্রমাণ হিসাবে 16 ধরা হয়। ফলে একটি অক্সিজেন পরমাণুর 1/16 অংশের তুলনায় কোন মোলের একটি পরমাণুর ওজন যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটাকে বলা হয় সেই মোলের পারমাণবিক ওজন। তো প্রমাণ হিসাবে হাইড্রোজেনের তুলনায় অক্সিজেন ধরা অনেক সুবিধাজনক, কারণ হাইড্রোজেন খুব হালকা মৌল বলে অল্প ভুল অধিক আকার ধারণ করে, অন্যদিকে অক্সিজেনের ক্ষেত্রে ভুলের পরিমাণ তুলনামূলক কম হয়। আবার হাইড্রোজেনের তুলনায় অক্সিজেন বেশি সংখ্যক মৌলের সঙ্গে বিক্রিয়া করে যৌগ তৈরি করে বলে অক্সিজেনকে প্রমাণ ধরে বিভিন্ন মৌলের আপেক্ষিক পারমাণবিক ওজন নির্ণয় করা অনেক সহজ। তাছাড়া হাইড্রোজেনকে প্রমাণ হিসাবে ধরলে বেশিরভাগ পারমাণবিক ওজন ভগ্নাংশে বের হয়, অন্যদিকে অক্সিজেনকে যদি প্রমাণ হিসাবে ধরা হয় তাহলে বেশিরভাগ পূর্ণ সংখ্যা বের হয়। সুতরাং কোন মোলের একটি পরমাণুর ওজন একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ, অথবা একটি কার্বন 12 পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ, অথবা একটি অক্সিজেন পরমাণুর 1/16 অংশের তুলনায় যত গুণ, সেই তুলনামূলক সংখ্যাটাকে বলা হয় ওই মৌলের পারমাণবিক ওজন। পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্বের মনে রাখার বিষয়গুলি। পারমাণবিক গুরুত্ব বলতে কোন মৌলের একটি পরমাণুর ভর একটি কার্বন 12 পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ, সে তুলনামূলক সংখ্যাকে বোঝায়। পারমাণবিক ওজন একটি তুলনামূলক সংখ্যা হওয়ায়, অর্থাৎ পারমাণবিক ভর দুটি ভরের অনুপাত হওয়ায় এটি এককবিহীন রাশি, এর কোনো একক নেই। উদাহরণ, একটি নাইট্রোজেন পরমাণু একটি কার্বন 12 পরমাণুর 1/12 অংশের তুলনায় 14 গুণ ভারী হওয়ায় নাইট্রোজেনের পারমাণবিক ওজন 14। আমরা প্রমাণ হিসাবে হাইড্রোজেনকেও ধরতে পারি। প্রমাণ হিসাবে হাইড্রোজেনকে 1 একক ধরে নিয়ে একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় বিভিন্ন মৌলের একটি পরমাণুর ওজন যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটাকে বলা হয় তার পারমাণবিক ওজন। প্রমাণ হিসাবে অক্সিজেনকেও ধরা যেতে পারে। একটি অক্সিজেন পরমাণুর ওজন 16 ধরে বিভিন্ন মৌলের একটি পরমাণুর ওজন একটি অক্সিজেন পরমাণুর 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটাকে বলা হয় তার পারমাণবিক ওজন। কিন্তু হাইড্রোজেনের তুলনায় অক্সিজেনকে প্রমাণ হিসেবে ধরা সুবিধাজনক, কারণ হাইড্রোজেন সর্বাপেক্ষা হালকা মৌল হওয়ায় সামান্য ভুল গণনার ক্ষেত্রে বড় আকার ধারণ করে। অন্যদিকে অক্সিজেনকে প্রমাণ হিসেবে ধরলে ভুল তুলনামূলক কম হয়। হাইড্রোজেনকে প্রমাণ ধরলে বেশিরভাগ পারমাণবিক ওজন ভগ্নাংশে বের হয়, কিন্তু অক্সিজেনকে যদি প্রমাণ হিসাবে ধরা হয় তাহলে বেশিরভাগ পারমাণবিক ওজন পূর্ণ সংখ্যা বের হয়। বেশিরভাগ মৌলেরই একাধিক আইসোটোপ থাকে। আইসোটোপগুলোর আপেক্ষিক পারমাণবিক ওজন আমরা কিভাবে নির্ণয় করব? উদাহরণ হিসাবে ক্লোরিনের দুটো আইসোটোপ, ক্লোরিন 35 এবং ক্লোরিন 37। তাহলে ক্লোরিনের গড় পারমাণবিক ওজন নির্ণয় করা দরকার হয়। আমরা ক্লোরিনের পারমাণবিক ওজন কত ধরব, 35 না 37? সুতরাং যাদের আইসোটোপ আছে তাদের ক্ষেত্রে পারমাণবিক ওজন নির্ণয় করার ক্ষেত্রে
আমরা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে নির্ণয় করি। যেমন ক্লোরিন 35, ক্লোরিন 37, এদের যদি আমরা গড় মান বের করি 35 আর 37, সেই মানটা কিন্তু সঠিক নয়। এভাবে গড় পারমাণবিক ওজন নির্ণয় করা দরকার হয় না। ক্লোরিন 35 এবং 37 প্রকৃতিতে আবার এদের বিভিন্ন অনুপাতে পাওয়া যায়, এদের ওজনও সমান হয় না। সেজন্য গড় মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এদের প্রকৃতিতে প্রাপ্যতার উপরও নির্ভর করে, যেমন 35 পাওয়া যায় প্রায় 75 ভাগ এবং ক্লোরিন 37 আইসোটোপ পাওয়া যায় প্রায় 25 ভাগ। ফলে গড় নির্ণয়ের ক্ষেত্রে এদের প্রকৃতিতে প্রাপ্যতাটার উপরও নির্ভর করতে হয়। এবং যে সমস্ত মৌলের একাধিক আইসোটোপ আছে তাদের গড় পারমাণবিক ওজন নির্ণয় করার ক্ষেত্রে আমরা আইসোটোপ নাম্বার, যেটা 100 ভাগের মধ্যে যত ভাগ পাওয়া যায় অর্থাৎ শতকরা প্রাপ্যতা ইন্টু তার ভর সংখ্যা প্লাস শতকরা প্রাপ্যতা ইন্টু তার ভর সমান গড় পারমাণবিক ওজন। এক্ষেত্রে মনে রাখবে 100টা পরমাণুর ক্ষেত্রে আমরা হিসাব করেছি, অর্থাৎ 100টা পরমাণুর মোট ভর হবে আইসোটোপ 75%, 100 ভাগে যত ভাগ পাওয়া যায় ইন্টু 35 আইসোটোপের ভর প্লাস 25 ইন্টু 37। এটাকে যদি গণনা করি তাহলে 100টা পরমাণুর আমরা মোট ভর পাবো 3550, যেখানে একটা পরমাণুর ভর হবে 100 বাই 3550 বাই 100 সমান 35.5। অর্থাৎ যাদের একাধিক আইসোটোপ আছে তাদের গড় পারমাণবিক ওজন নির্ণয় করার ফর্মুলা হলো গড় পারমাণবিক ওজন সমান আইসোটোপের শতকরা প্রাপ্যতা ইন্টু সেই আইসোটোপের ভর প্লাস অন্য আইসোটোপের শতকরা প্রাপ্যতা ইন্টু সেই আইসোটোপের ভর বাই 100। এভাবে আমরা যদি ক্লোরিন 35 এবং 37-এর গড় পারমাণবিক ওজন নির্ণয় করি তাহলে ক্লোরিন 35 পাওয়া যায় 75% এবং 37 পাওয়া যায় 25%। সুতরাং গড় পারমাণবিক ভর সমান 35 ইন্টু 75 প্লাস 37 ইন্টু 25 বাই 100 সমান 35.5। গড় পারমাণবিক ওজন নির্ণয়ের ক্ষেত্রে এই নিয়মটাই আমরা মেনে চলি। যে সমস্ত মৌলের একাধিক আইসোটোপ আছে তাদের ক্ষেত্রে গড় পারমাণবিক ভর নির্ণয় করা দরকার হয়। আর গড় পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে আইসোটোপ যুক্ত মৌলের গড় পারমাণবিক ভর নির্ণয় করা হয় আইসোটোপের প্রাচুর্যের অনুপাতও হিসাবের মধ্যে ধরা হয়। আইসোটোপগুলোর পারমাণবিক ভরের আনুপাতিক গড় ভর নেওয়া হয় গড় পারমাণবিক ওজন নির্ণয়ের ক্ষেত্রে। প্রতিটি আইসোটোপের ভর পূর্ণ সংখ্যা হলেও যখন এদের গড় মান নির্ণয় করা হয় তখন সে পূর্ণ সংখ্যাটা ভগ্নাংশে পরিণত হয়। গড় পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করি সেটি হলো আইসোটোপগুলোর শতকরা পরিমাণ ইন্টু সেই আইসোটোপের পারমাণবিক ভরের সমষ্টি বাই 100। অর্থাৎ একাধিক যে আইসোটোপ আছে প্রতিটা আইসোটোপের শতকরা প্রাপ্যতা ইন্টু সেই আইসোটোপের ভর প্লাস দ্বিতীয় আইসোটোপের শতকরা প্রাপ্যতা ইন্টু তার ভর বাই 100। এই নিয়মে গড় পারমাণবিক ভর নির্ণয় করা হয়। উদাহরণ হিসাবে আমরা ক্লোরিন 35 আর ক্লোরিন 37কে নিয়েছি। ক্লোরিন 35 ও ক্লোরিন 37-এর শতকরা প্রাচুর্যতা হলো 75% ও 25%। সুতরাং ক্লোরিনের গড় পারমাণবিক ভর সমান আইসোটোপের শতকরা পরিমাণ 75 ইন্টু আইসোটোপের ভর সংখ্যা 35 প্লাস দ্বিতীয় আইসোটোপের শতকরা প্রাপ্যতা 25 ইন্টু আইসোটোপের ভর 37 বাই 100 সমান 35.5।